আমাদের পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল, ঠিক আছে। পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারে আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, যে নিউক্লিয় বন্ধন শক্তি, ঠিক আছে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে তাদেরকে ধরে রাখার জন্য একটা শক্তির প্রয়োজন, যেটাকে আমরা কি বলছি, নিউক্লিয় বন্ধন শক্তি। তার ক্যালকুলেশন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। আচ্ছা, দুটো কোশ্চেন দিয়েছি ছায়াপ্রকাশনী বইয়ের। ফার্স্ট কোশ্চেন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কি বেসিক লেভেলের একের কোশ্চেন। বেসিক লেভেলের হচ্ছে কি একের কোশ্চেন নিয়ে নিচ্ছি। দেখ, নিউক্লিয় বন্ধন শক্তি বার করার একটাই প্রসেস হচ্ছে কি, আমরা ভর ত্রুটি বার করব, ঠিক আছে। ভর ত্রুটি মানে কি, না একটা নিউক্লিয়াসের যতগুলো প্রোটন এবং নিউট্রন আছে তাদের ভর আমি এমইউ এককে বার করব, এবং আমাকে একটা নিউক্লিয়াসের ভর দেওয়া থাকবে, যে প্রোটন এবং নিউট্রনের যে ভরটা বের হলো টোটাল, তার থেকে নিউক্লিয়াসের ভর বাদ দিলে যে পরিমাণ ভর থাকছে সেটাই হচ্ছে কি ভর ত্রুটি। তারই সমতুল্য শক্তি হয়ে যাবে কি বন্ধন শক্তি। এমইউ এককে ভর ত্রুটি বার করলে সুবিধা কি, না এক এমইউ সমতুল্য শক্তি হচ্ছে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। যদি কোথাও দেখি যে ভর ত্রুটি হয়েছে কত, ভর ত্রুটি হয়েছে 0.15 এমইউ ভর ত্রুটি, তাহলে বন্ধন শক্তি কত হবে, না 0.15 গুণ 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এমইউ তে করার সুবিধা এটাই। তো বেসিক লেভেলের এক নম্বর যে কোশ্চেন আছে সেটাকে আমি নিচ্ছি। এক নম্বর কোশ্চেন কি বলেছে, এক নম্বর কোশ্চেনে বলছে একটি প্রোটনের ভর মানে এমপি, একটি প্রোটনের ভর দিয়েছে কত, 1.00816 ইউ। ইউ মানে হচ্ছে কি এমই, বলছে একটা প্রোটনের ভর, এটা প্রোটনের ভর হচ্ছে 1.00816 ইউ। একটি নিউটনের ভর, অর্থাৎ এম এন কত বলছে, এম এন বলছে 1.00902 ইউ, ঠিক আছে। দুটো বলেছে, একটা প্রোটনের ভর আর একটা হচ্ছে কি নিউট্রনের ভর দিয়েছে, ক্লিয়ার। হ্যাঁ, এবারে বলেছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম নিউক্লিয়াসের মানে ডিউটেরিয়াম বলতে কি 1H2, ডিউটেরিয়াম নিউক্লিয়াসের এই ডিউটেরিয়াম এটা হচ্ছে কি নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর দিয়ে রেখেছে কত, না 2.01479 ইউ। হলে এই নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত, এই নিউক্লিয়াসের বন্ধন শক্তি কত। তো এখানটা হচ্ছে কি প্রোটনের ভর দিয়েছে, নিউট্রনের ভর দিয়েছে, তাহলে আমি প্রথমেই এখানে লিখব কি, যে এটা কোশ্চেন। এবারে আমি লিখব যে 1H2 নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কি হবে, প্রোটন সংখ্যা কয়টা হবে, নিচে যেটা হয় সেটাই হচ্ছে কি প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। আর নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা হচ্ছে কি, দেখ নিচে যেটা হয় সেটা প্রোটন সংখ্যা, আর উপরে যেটা হয় সেটা প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে নিচের সংখ্যাটা 1 হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর উপরের সংখ্যাটা হচ্ছে কি প্রোটন আর নিউট্রন মিলে, ঠিক না। তো নিউট্রন সংখ্যা কি হবে, না উপরের সংখ্যার থেকে আমি প্রোটন সংখ্যা বাদ দিলে যেটা হয়, 2 - 1 মানে 1। একটা প্রোটন একটা নিউট্রন আছে, অসুবিধা তো নেই, ঠিক আছে। তো এখানে কি লিখবো, যে যে ভর ত্রুটি যেটা আসছে মানে ডেল্টা স্মল এম, ভর ত্রুটি। অ্যাকচুয়ালি ভর ত্রুটি আমরা কিরকম লিখেছিলাম, ভর ত্রুটি হচ্ছে কি, যে প্রোটন এবং নিউট্রনের মোট ভর, প্রোটন এবং নিউট্রনের মোট ভর থেকে কি বাদ দেব, নিউক্লিয়াসের ভর। মানে পড়েছে, প্রোটন এবং নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের ভর বাদ দেব। আচ্ছা, প্রোটন এবং নিউট্রনের মোট ভর কি করে আসবে, একটা প্রোটনের ভর গুণ প্রোটন সংখ্যা, একটা প্রোটনের ভর কত
0.08116 amu। প্রোটন আছে কয়টা? একটা। প্রোটন আছে কয়টা? একটাই, একটা তো প্রোটন আছে, তাহলে গুণ 1 প্লাস নিউট্রনের ভর কত? 1.00902। নিউট্রনের একটা নিউট্রনের ভর, নিউট্রন আছে কয়টা? একটা, একটা নিউট্রন আছে, মাইনাস নিউক্লিয়াসের ভর কত দিয়ে রেখেছে? 2.01479। তোরা কিন্তু হাতে ক্যালকুলেশন করবি, আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করে নিচ্ছি, ঠিক আছে? তোদেরকে হাতে ক্যালকুলেশন করতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, এদেরকে দেখ, ভর ত্রুটি বার করার প্রসেস কি বলছি, যে নিউক্লিয়াস দেওয়া থাকবে, ধরো তোকে দেওয়া আছে কত, আমি একটা, ধর আমি ধরে নিচ্ছি 3Li7, তাহলে সেক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হয় বলতো? প্রোটন সংখ্যা হচ্ছে 3টে। নিউট্রন সংখ্যা কটা হবে? 7 - 3, 4, 4টে হবে। বোঝা গেল? আমি আজ উদাহরণ নিচ্ছি, যদি অন্য কোনো নিউক্লিয়াস থাকে তাহলে আমি প্রোটন সংখ্যা, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা আর উপরেরটা হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন, তো উপরেরটা, ঠিক আছে? তো এইভাবে প্রোটন নিউট্রন আমি বার করব। দেন ভর ত্রুটি মানে কি, অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, যে প্রোটন এবং নিউট্রন মিলে তো নিউক্লিয়াস হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর যা আছে, নিউক্লিয়াস গঠন হলে তার ভর কিছুটা কমে যাচ্ছে, তো ওইটাইকে বলছি কি ভর ত্রুটি। তো ওই যে ভরটা গেল কোথায়, না শক্তিতে রূপান্তর হয়েছে, আর ওই শক্তিকে আমরা বলছি কি নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে এখানে প্রোটন এবং নিউট্রনের মোট ভর থেকে আমি নিউক্লিয়াসের ভর বাদ দিচ্ছি, এখানে করলে কত হচ্ছে দেখ, 1.00, তোরা হাতে ক্যালকুলেশন করবি, 1.00816 প্লাস 1.00902 করলে কত হচ্ছে 2.01718 মাইনাস 2.01479, ঠিক আছে? তো এটার থেকে আমরা বাদ দেব কত তাহলে? 2.01479 করলে কত হচ্ছে? 0.00239 ইউ। এমইউ এককেই চলছে সবগুলো, ঠিক আছে? এমইউ এককেই কিন্তু সবগুলো চলছে। এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা বল? ঠিক আছে, হলো এতটা? বেশ, এবারে কি বলা হচ্ছে, এতটা পর্যন্ত হচ্ছে কি ভর ত্রুটি হলো। এবার লেখ বন্ধন শক্তি সমান ভর ত্রুটির সমতুল্য শক্তি। বন্ধন শক্তি সমান নিউক্লিয় বন্ধন শক্তি সমান ভর ত্রুটির সমতুল্য শক্তি। এখন ভর ত্রুটি যদি ডেল্টা এম হয়, তাহলে কি বলা উচিত, যে ভর ত্রুটির সমতুল্য শক্তি কত হবে? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। কিন্তু এখানে আমরা অলরেডি করে রেখেছি যে 1 mu ভরের সমতুল্য শক্তি কত? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট, অলরেডি আমরা ক্যালকুলেশন করেই রেখেছি, তাহলে আর ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার করার দরকার নেই, ঠিক আছে? বোঝা গেল কি? ভর ত্রুটির সমতুল্য শক্তি, ভর ত্রুটি তোকে যদি বলে দেয় যে 1 গ্রামের সমতুল্য শক্তি হচ্ছে, 9 × 10⁻20 তাহলে 2 গ্রামের সমতুল্য শক্তি কত হবে? 2 ইন্টু 5 গ্রামের সমতুল্য শক্তি 5 ইন্টু 1 গ্রামের সমতুল্য শক্তি। তো এটা আমাদের ক্যালকুলেশন সুবিধা করার জন্য দেওয়া আছে। তাহলে ভর ত্রুটির সমতুল্য শক্তি কত হবে না? 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে কি 1 mu সমতুল্য শক্তি। ভর ত্রুটি কত ছিল এটা? তাহলে গুণ করে দেব কত? 0.00239। বাস একটু গুণ করতে হবে, ঠিক আছে? কোশ্চেন এখানটায় খুব একটা কঠিন নয়, থিওরিও খুব একটা কঠিন নয়, বাস আমাদেরকে কিন্তু গুণ করতে হবে।
এটা গুণ করবো কত, 931.2, কত হচ্ছে 2.22556 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা মানে কি, মেগা মানে 10⁶, মেগা মানে 10⁶। এটা হলো একটা অঙ্ক। আরেকটা অঙ্ক আছে, দুটোই অঙ্ক করবো, পরেরটা হয়ে গেছে। পরের কোশ্চেন আছে, উত্তর মিলছে না তাই তো, পরেরটা বলছি। একের কোশ্চেন হলো, দেখ এই টাইপের কোশ্চেন দিয়ে দিলে একটু ধীরে সুস্থে ধৈর্য সহকারে করা উচিত। কোশ্চেন কিন্তু খুব একটা কঠিন নয়, বাট একটু পেশেন্স রাখতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেশনে প্রবলেম হয়ে যাবে। মডার্ন ফিজিক্সে এটাই, মডার্ন ফিজিক্সে থিওরি ছোট ছোট, আলো চ্যাপ্টারে যেমন বড় বড় থিওরি, মডার্ন ফিজিক্সে কিন্তু ছোট ছোট থিওরি, কিন্তু ক্যালকুলেশন কিন্তু একদম জবরদস্ত আছে। ক্যালকুলেশন ঠিক মতো ক্যালকুলেশন না করলে কিন্তু আসবেই না উত্তর। এই জন্য তো আমরা কোথাও কোথাও ছোট ছোট ফর্মুলাকে আমরা বানিয়ে রেখেছি, যেমন ই সমান 12,400/ল্যামডা অ্যাংস্ট্রম এককে ইলেকট্রন ভোল্ট। কেন কি, অথবা কোথাও কোথাও এটাও বলেছি যে 1/Hc এর মান কত হবে, 5 × 10⁻²4। এইচ আর সি কে গুণ করে ভাগ করতে যখন যাবি না, তখন উত্তর মেলা তো দূরের কথা, ঠিক আছে, খুব একটা সহজ হবে না ব্যাপার। দুইয়ের কোশ্চেনটা দেখছি, হ্যাঁ, বলছে একটি প্রোটন এবং নিউট্রনের ভর। দেখ প্রোটন এবং নিউট্রনের ভর আগের কোশ্চেনে যেটা দেওয়া ছিল এখানে কিন্তু আলাদা, তো দিয়ে দেবে পরীক্ষাতে কোশ্চেন, ঠিক আছে। তো এখানে আছে কি, দুইয়ের কোশ্চেন করছি, প্রোটন এবং নিউট্রনের ভর দিয়ে রেখেছে, সেটা খাতায় লিখে নিবি, প্রোটন এবং নিউট্রনের ভর। দুইয়ের কোশ্চেন, একটি প্রোটন এবং নিউট্রন, প্রথমটা প্রোটন এমপি কত, 1.0073 ইউ, 1.0073 ইউ প্রোটনের ভর। নিউটনের ভর কত আছে, 1.0087 ইউ, ঠিক আছে হলো। বলছে যদি একটি O16 নিউক্লিয়াসের ভর, O16 বলেছে, O16 ওপরে 16, নিচে তো 8 হয় আমরা জানি, এর নিউক্লিয়াসের ভর দিয়ে দিয়েছে, নিউক্লিয়াসের ভর দিয়ে দিয়েছে কত, নিউক্লিয়াসের ভর দিয়ে দিয়েছে 15.990525 ইউ, ঠিক আছে। তবে এই নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত। এখানে অ্যাকচুয়ালি বলেছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, আমি ধরলাম পুরো ক্যালকুলেশন করে আমি পেয়েছি বাইন্ডিং এনার্জি পেয়েছি, আমি উদাহরণ নিচ্ছি কত, 2 মেগা ইলেকট্রন ভোল্ট, সাপোজ বাইন্ডিং এনার্জি আমি এটা পেয়েছি, ঠিক আছে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এটা হলো মোট বন্ধন শক্তি 2 মেগা ইলেকট্রন ভোল্ট। নিউক্লিয়ন প্রতি, এখানে নিউক্লিয়ন মানে কি, নিউক্লিয়াসে যারা আছে প্রোটন আর নিউট্রন মিলে যত সংখ্যা, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন মোট কটা, 16টা, তাহলে একটা একটা নিউক্লিয়নে কত করে বন্ধন শক্তি পড়বে, মোট এটা আছে 16টা, তাহলে একটাতে কত পড়বে, যেটাকে আমরা কি বলছি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, লিখেছিলাম লাস্ট দিন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, যাকে যাকে গড় বন্ধন শক্তিও বলে। গড় মানে কি, মোটকে যতজন আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করা, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বা গড় বন্ধন শক্তিও যদি কোথাও টার্ম চলে আসে তাহলেও অ্যাপ্লাই করতে পারিস। কি হবে না, টোটাল যে বাইন্ডিং এনার্জি ছিল তাকে ভর সংখ্যা দিয়ে ভাগ করে দাও, ভর সংখ্যা মানে এখানে কত, 16। ক্যালকুলেশন উত্তর মিলছে না, আমি তাড়াতাড়ি করছি, হ্যাঁ আমি তাড়াতাড়ি করছি কি, যে ভর ত্রুটি কত হবে, ভর ত্রুটি ডেল্টা এমটা আমি তাড়াতাড়ি করছি, কি হবে, প্রোটন এবং নিউট্রনের মোট ভর, একই না, প্রোটন এবং নিউট্রনের মোট ভর, আগে বল একটা প্রোটনের ভর কত, 1.0073, একটা প্রোটনের ভর, এই নিউক্লিয়াসে প্রোটন আছে কটা, 8টা, ঠিক আছে, প্লাস নিউট্রনের ভর কত, 1.0087, নিউটন আছে কত, 16 - 8, 8টা, বেশ। তাহলে এটা হলো কি প্রোটন এবং নিউট্রনের মোট ভর,
মাইনাস নিউক্লিয়াসের ভর কত 15.990525। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা 16.1280 হবে না। আচ্ছা, প্রথমটা 16.1280 হচ্ছে, দেখি 1.0073 গুণ 8 প্লাস 1.0087 গুণ 8, 16.128, 16.128 মাইনাস 15.990525, এগুলো সব কিন্তু ইউ। দেখে নিচ্ছি ক্যালকুলেটরে ঠিকঠাক তোর সঙ্গে মিলছে কিনা। 0525, 0.137475 ইউ। এটা হলো কি, এটা হলো ভর ত্রুটি। ঠিক আছে, ভর ত্রুটি, ভর ত্রুটি হলো বেশ। তাহলে বাইন্ডিং এনার্জি কত হবে, বন্ধন শক্তি, ভর ত্রুটির সমতুল্য শক্তি। এখানে সমতুল্য শক্তি 1 এমইউ দেওয়া আছে, দেওয়া নেই, ধরে নেব 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে কি হবে না, ভর ত্রুটির সমতুল্য শক্তি এক এক ইউ, 1 এমইউ সমতুল্য শক্তি হচ্ছে 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। ভর ত্রুটি যদি এটা হয় তাহলে গুণ হবে এটা 0.137475। আচ্ছা, গুণ 931.2, 128.01672, ঠিক আছে, 01672, এটা হলো। আচ্ছা, এবারে গড় বন্ধন শক্তি কি হবে, এটাকেই 16 দিয়ে ভাগ করব, তাই তো। নিউক্লিয়ন প্রতি গড় বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হবে কত না, যে বন্ধন শক্তিটা এসছে 128.01672 বাই কত হবে 16, তাহলে ডিভাইডেড বাই 16 করলে উত্তর আসছে কত 8.001045 মেগা ইলেকট্রন ভোল্ট। সবই মেগা ইলেকট্রন ভোল্টে চলছে। উত্তর কি আছে লাস্ট, এটাই আছে, অসুবিধা নেই। আচ্ছা, এবারে এতটুকু লেখা হয়ে যাওয়ার পরে সবাই এটা লেখা ক্লিয়ার করবি সবাই, দেন আমি একটা নোট লিখাবো, তারপরে ভর আধিক্য লিখবো, ঠিক আছে। হ্যাঁ, বলতো ভর ত্রুটি কখনো নেগেটিভ হতে পারে, কখনো জিরো হতে পারে, পারে না। কেন কি, ভর ত্রুটি কি বোঝাচ্ছে, প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর মাইনাস নিউক্লিয়াসের যে ভর, সবসময় তো প্রোটন এবং নিউট্রনের ভরের থেকে নিউক্লিয়াসের ভর কমই হবে, তবে একটা ভর ত্রুটি পাওয়া যাবে, সেই ভর ত্রুটির সমতুল্য শক্তি হবে বন্ধন শক্তি। তাহলে নোট বললে ভর ত্রুটি সর্বদাই পজিটিভ মানে ধনাত্মক হয়, ভর ত্রুটি সর্বদাই ধনাত্মক হয়, ভর ত্রুটি সর্বদাই ধনাত্মক হয়, ভর ত্রুটি সর্বদাই ধনাত্মক হয়, ঠিক আছে। এরপরে একটা টার্ম আসবে ভর আধিক্য, ভর আধিক্য, হেডিং লিখবি ভর আধিক্য। ভর আধিক্য, ঠিক আছে, ভর আধিক্য, বা আরো একটা টার্ম আছে উদ্বৃত্ত ভর, ভর আধিক্য বা উদ্বৃত্ত ভর, ঠিক আছে, ভর আধিক্য বা উদ্বৃত্ত ভর। হ্যাঁ,
হয়েছে ভর আধিক্য বা উদ্বৃত্ত ভর। কোন পরমাণুর ভর সংখ্যা, কোন পরমাণুর ভর সংখ্যা ক্যাপিটাল এ, কোন পরমাণুর ভর সংখ্যা ক্যাপিটাল এ এবং পারমাণবিক ভর ক্যাপিটাল এম, কোন পরমাণুর ভর সংখ্যা ক্যাপিটাল এ এবং পারমাণবিক ভর ক্যাপিটাল এম হলে হলে নিউক্লিয়াসটির উদ্বৃত্ত ভর, নিউক্লিয়াসটির উদ্বৃত্ত ভর ডেল্টা ক্যাপিটাল এম, আমরা ভর ত্রুটিকে ডেল্টা স্মল এম বলে ডিনোট করেছিলাম, উদ্বৃত্ত ভরকে ডিনোট করছি ডেল্টা ক্যাপিটাল এম সমান এম মাইনাস এ, এম মাইনাস এ। কি বলা হলো, কোন নিউক্লিয়াসের ভর সংখ্যা ক্যাপিটাল এ এবং পারমাণবিক ভর, পারমাণবিক ভর বলতে কি, পারমাণবিক ভর বলতে যেমনটা এই যে আগের যে দুটো কোশ্চেন দেওয়া ছিল, যেমন অক্সিজেনের ওই কোশ্চেনটাকে আমি নিচ্ছি, অক্সিজেনের 16 নিচে 8, তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কত 16, আর অক্সিজেন নিউক্লিয়াসের ভর কত দেওয়া ছিল 15 পয়েন্ট কিছু 99 ছিল, আমি 99ই নিচ্ছি 15.99, ঠিক আছে। তো যদি তুই দেখিস এখানে ডেল্টা এম পজিটিভ আসবে না নেগেটিভ আসবে বল, 15.99 থেকে এ বাদ যাবে, এ বাদ যাবে, বাদ গেলে কত হচ্ছে, এটা হচ্ছে কত 16, 16 বাদ যাবে, গেলে নেগেটিভ আসবে কিছু, ভর আধিক্য কি আসছে নেগেটিভ আসছে, মানে এখানে এখানে অ্যাকচুয়ালি দেখ আমি ভর সংখ্যার যে সংজ্ঞা বলেছিলাম, একটা সংজ্ঞা বলা হয়েছিল কি যে যেটা মানে হচ্ছে নিচু ক্লাসে যেটা পড়া হয় যে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, কিন্তু ভর ত্রুটির আরেকটা সংজ্ঞা আমরা কি পড়েছি যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরমাণুর যদি বলি যে এমইউ এককে যে ভর, ঠিক আছে, সেই ভরের নিকটতম পূর্ণ সংখ্যা, তাহলে আমি যদি নিউক্লিয়াসের অক্সিজেন নিউক্লিয়াসের এমইউ এককে যে ভর আমি নিয়েছি 15.99, এর কাছাকাছি নিকটতম পূর্ণ সংখ্যা কত হবে 16, তাহলে 16 হচ্ছে কি এর ভর সংখ্যা, কেন কি একটা একটা প্রোটন আর একটা নিউট্রনের ভর কিন্তু 1 এমইউ করে হচ্ছে, আর ইলেকট্রনের ভর কি আছে 0 এমইউ এককে প্রায়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা এম কি আসছে নেগেটিভ, ডেল্টা এম নেগেটিভ আসছে। বেশ, আচ্ছা ধরো আমি বললাম যে কোন ক্ষেত্রে তো এম, ধরো কোন ক্ষেত্রে যদি আমি বলি এই একটা অক্সিজেন ধরো আছে বা অন্য কোনো কিছু আমি ধরে নিচ্ছি, কারোর হচ্ছে কি যে পারমাণবিক ভর এসছে 14.0021 পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর, তাহলে তার কাছাকাছি নিকটতম পূর্ণ সংখ্যা কি হবে 14, মানে ভর সংখ্যা কত হচ্ছে 14, এটা কিন্তু ক্যালকুলেট করলে পজিটিভ আসছে, বোঝা গেল। কার্বনকে আমরা স্ট্যান্ডার্ড ধরেছি, কার্বনের হয় 6 12, তো কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি কার্বনের এমইউ এককে ভর মানে এমটাও কিন্তু 12 হচ্ছে, আবার ভর সংখ্যাও কি হচ্ছে 12ই হচ্ছে, তাহলে 12 মাইনাস 12 করলে কি আসছে 0, তার মানে উদ্বৃত্ত ভর পজিটিভ নেগেটিভ 0 সবকিছু হতে পারে, কিন্তু ভর ত্রুটি সর্বদা কি হবে পজিটিভই হবে। তাহলে লেখ উদ্বৃত্ত এটি এটি পজিটিভ নেগেটিভ 0 হতে পারে। 0 কার হয়, 0 হয় কার্বনের, কার্বন 12, কেন 0 হবে কার্বন 12, কেন কি কার্বন 12কেই তো আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে এমইউ এর সংজ্ঞা দিয়েছিলাম, ঠিক আছে, কার্বন 12কে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেই এমইউ এর সংজ্ঞা দিয়েছিলাম। ঠিক আছে, বেশ, এই পর্যন্ত কারোর কোনো ডাউট আছে কিনা, ঠিক আছে, চলো তাহলে দুটো জিনিস হলো ভর ত্রুটি আমরা ক্যালকুলেট করেছি, সেখান থেকে আমরা বন্ধন শক্তি বার করেছি, আর এটা হলো কি উদ্বৃত্ত ভর। এবারে হেডিং লেখ নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং
ঘনত্ব, নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো। নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্বের রাশিমালা প্রতিষ্ঠা করো এবং দেখাও যে প্রত্যেক নিউক্লিয়াসের ঘনত্ব সমান। প্রত্যেক নিউক্লিয়াসের ঘনত্ব সমান এবং দেখাও যে প্রত্যেক নিউক্লিয়াসের ঘনত্ব সমান। ঠিক আছে, তো প্রথম যেটা আছে সেটা তো আমরা প্রমাণ করব। লাস্ট যে কথাটা বলেছে যে দেখাও যে প্রত্যেক নিউক্লিয়াসের ঘনত্ব সমান, এই কথার মানে হলো একটা অক্সিজেনের নিউক্লিয়াসের যে ঘনত্ব হবে একটা ইউরেনিয়ামেরও নিউক্লিয়াসের ঘনত্ব সেম হবে। মানে যত পরমাণু আছে সবার নিউক্লিয়াসের ঘনত্ব সেম হবে। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে যত নিউক্লিয়াস হোক না কেন তার ভর এবং আয়তন এমন হবে সবার ঘনত্ব সেম। ঠিক আছে, তো এখানটায় আমরা কিছু লিখবো যে লেখ প্রথমে একটি নিউট্রন বা প্রোটনের পরীক্ষালব্ধ ব্যাসার্ধ, যেটাকে আমরা R0 বলছি, R0 বলছি, সেটা হচ্ছে কত 1.2 FM। FM মানে কি ফার্মি। 1.2 FM মানে 1.2 ফার্মি। ফার্মি মানে 1.2 into 10 to the power minus 15 মিটার। ফার্মি মানে 10 to the power minus 15 মিটার। একটি প্রোটন বা নিউট্রনের পরীক্ষালব্ধ ব্যাসার্ধ হচ্ছে কি এটা, ঠিক না? হয়েছে, ক্লিয়ার? এবং প্রতিটির ভর প্রায় কত আসবে? প্রতিটির ভর প্রায় 1.66 into 10 to the power minus 27 কেজি। প্রতিটির ভর প্রায় 1 এমই। প্রোটন নিউট্রন দুজনেরই ভর 1 এমইউ করে আসে কিনা? প্রতিটির ভর প্রায় 1 এমইউ সমান কত হচ্ছে 1.66 into 10 to the power minus 27 কেজি। বেশ, তাহলে একটা প্রোটন একটা নিউট্রন দুজনেরই ব্যাসার্ধ সেম হচ্ছে এবং দুজনেরই ভরও কিন্তু সেম হচ্ছে। শুধু পার্থক্য কি, প্রোটন হচ্ছে পজিটিভ পার্টিকেল, মানে হচ্ছে পজিটিভ চার্জের পার্টিকেল, আর নিউট্রনের আধান হচ্ছে কি 0। বেশ, এবারে লেখ XZA নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা সমান। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা সমান কি হবে? কত হবে? এ, ক্যাপিটাল এ। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা কি হবে? ক্যাপিটাল এ। বেশ, ভর সংখ্যা। এখন আমরা ধরছি কি যে প্রোটন এবং নিউট্রন একদম টাইটলি প্যাকড হয়েছে, মানে মাঝে কোনো গ্যাপই নেই। আমি যদি তোকে বলি যে 10টা ছোট ছোট বল দিলাম, সেগুলোকে জুড়ে একটা বড় বল বানাতে হবে, তাহলে কি বলবি? 10টা ছোট ছোট বলের যে আয়তন যোগ করে বড় বলের আয়তন পাওয়া যাবে, তাই কি না? বেশ, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা হলো এই। এবার লেখ নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে, পরের লাইন, নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে
নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর হলে কি লিখবো? লেখ নিউক্লিয়াসের আয়তন সমান নিউক্লিয়াসের আয়তন সমান কি লিখবো? নিউক্লিয়াসের আয়তন সমান এ ইন্টু একটি প্রোটন বা নিউট্রনের আয়তন। একটি প্রোটন বা নিউট্রনের আয়তন মানে নিউক্লিয়াসের আয়তন কিভাবে আসবে? একটা প্রোটন বা নিউট্রনের আয়তন গুণ মোট কটা আছে। একটা প্রোটনের যা আয়তন আসবে একটা নিউট্রনেরও তাই আয়তন আসবে। কেন কি? দুজনের ব্যাসার্ধ সমান সমান। তাহলে নিউক্লিয়াসের আয়তন কত আসবে? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কেন কি? নিউক্লিয়াস হচ্ছে গোলাকার। নিউক্লিয়াসের আয়তন 4/3 পাই আর ক্যাপিটাল এ। প্রোটন বা নিউট্রনের একটি প্রোটন বা নিউট্রনের আয়তন কত আসবে? 4/3 পাই আর নটের কিউব। 4/3 পাই আর নটের কিউব। অসুবিধা তো নেই। একটা প্রোটন এর ভর কত? আর নটের মান আমরা পরে নেব ঘনত্ব বার করার সময়। তাহলে একটা প্রোটনের ব্যাসার্ধ আর নট বা একটা নিউট্রনেরও ব্যাসার্ধ আর নট। তাহলে একটা প্রোটন বা নিউট্রনের আয়তন কত হবে? 4/3 পাই আর নটের কিউব। কেন কি? এটা গোলাকার। কটা আছে মোট? এ সংখ্যক। তাহলে এ গুণ করে তাহলে মোট আয়তন যেটা হবে সেটাই নিউক্লিয়াসের আয়তন। কিছু কাটাকুটি যাবে, 4/3 পাই পাই কেটে গেল। তাহলে থাকছে কি? থাকছে ক্যাপিটাল আর কিউব সমান এ ইন্টু আর নটের কিউব। তোরা কিন্তু নিচে বা লিখে যাবি, ঠিক আছে? উভয় পক্ষে কি করব? কিউব রুট যদি নিই, কিউব রুট নিলে কি হবে? আর সমান এর ওপরে হয়ে যাবে কত? 1/3। আর আর নটের উপরে কি হবে? আর নট 3 টু দি পাওয়ার 1/3, কিছু থাকবে না। এটাই হচ্ছে কি? নিউক্লিয়াসের ব্যাসার্ধ। কি লিখবো? এটি হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা। এটি হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা। হ্যাঁ, অবশ্যই এ যত বাড়বে নিউক্লিয়াস তত বড় হবে। এখানে আর নট তো ধ্রুবক, এ যত বড় হবে তাহলে আর নট তত বড় হবে, ঠিক না? বেশ। এরই ভেতরে একটা কোশ্চেন করিয়ে দেব। তাহলে না, আগে পুরোটা করে নিই তারপরে কোশ্চেন করবো, ঠিক আছে? এটা যেহেতু পুরো প্রমাণ হচ্ছে। আচ্ছা, এবারে বল নিউক্লিয়াসের ঘনত্ব কিভাবে আসবে, ঠিক আছে? তো এখানে আমি লিখবো কি যে আহ, নিউক্লিয়াসের ঘনত্ব নিউক্লিয়াসের ঘনত্ব নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ঘনত্ব রো রো এন বলে লিখছি। নিউক্লিয়াসের ঘনত্ব, সবাইকে একটু স্বাধীনতা দে, ঠিক আছে? খালি তোরাই চিৎকার করবে, ঠিক আছে? নিউক্লিয়াসের ঘনত্ব সমান কি লিখবো? নিউক্লিয়াসের ভর ডিভাইডেড বাই নিউক্লিয়াসের আয়তন। যে কোনো কিছুর আমরা ঘনত্ব বার করতে গেলে তার ভর বাই আয়তন করব। আচ্ছা, নিউক্লিয়াসের আয়তন আমরা কিন্তু করেছি কত? নিউক্লিয়াসের আয়তন হলো 4/3 পাই ক্যাপিটাল আর কিউবই লিখছি আমি প্রথমে, যেহেতু নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। এটাই ঠিক আছে। নিউক্লিয়াসের আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। নিউক্লিয়াসের ভর কিভাবে আসবে? নিউক্লিয়াসের ভর হচ্ছে মোট কতগুলো প্রোটন বা নিউট্রন আছে এ সংখ্যক, এ ইন্টু ইউ। কেন? এ মানে কি? প্রোটন বা নিউট্রনের মোট সংখ্যা।
আর একটা প্রোটনের ভর কত? ইউ। ইউ মানে হচ্ছে এম ইউ, ঠিক আছে না? তাহলে এ ইন্টু ইউ হলো, বেশ। তাহলে কি একটা প্রোটন বা নিউটনের ভর হচ্ছে কি 1 এম ইউ, বেশ। তারপরে তারপরে দেখ এখানে কি হচ্ছে, এ ইন্টু ইউ থাকছে 4/3 পাই আর কিউবের জায়গায় দেখ এক্ষুনি ছিল আর কিউব সমান এ ইন্টু আর নটের কিউব ছিল, হ্যাঁ কি না? এটাই ছিল। তাহলে কি হবে, এ ইন্টু আর নটের কিউব। এ আর এ কেটে যাচ্ছে, থাকছে পড়ে কি তাহলে 3 ইউ বাই 4 পাই আর নটের কিউব। এগুলো সবই ধ্রুবক, এগুলো সবই ধ্রুবক। কেন ধ্রুবক? ইউ তো ধ্রুবক, 1 এম এর ভর, ওটা তো ধ্রুবক। 4 পাই ধ্রুবক। আর নট কি, প্রোটন আর নিউট্রনের ব্যাসার্ধ তো সেম, ধ্রুবক, ঠিক না? তাহলে কি লিখবো, যে এক্ষেত্রে এক্ষেত্রে ইউ এবং এক্ষেত্রে ইউ এবং আর নট ধ্রুবক, তাই যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব, যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব ধ্রুবক হচ্ছে, বা বলতে পারি সমান হচ্ছে, যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব ধ্রুবক, যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু ধ্রুবকই হচ্ছে। কিন্তু এর মান কত হবে যদি ক্যালকুলেট করিস, তো এখানে যদি মানগুলো সব বসাস, মানগুলো সব বসাস বলতে কি, রো নিউক্লিয়াস সমান 3, ইউ মানে কত ছিল 1.66 10⁻⁻27 কেজি, ডিভাইডেড বাই এটা কত হবে 4, পাই মানে কত 3.14, আর আর নট মানে কত 1.25, 1.2 ইন্টু 10⁻⁻15 এর হোল কিউব মিটার কিউব করলে সবকিছু ক্যালকুলেশন করার পরে এর যেটা মান আসবে সেটা কত 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু এটাই দাঁড়াবে, আমরা প্রায় 2 বলি, প্রায় 2 বলি, মানে তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব কত অর্ডারের হচ্ছে 10⁻17 অর্ডারের হচ্ছে, কেজি পার মিটার কিউব যদি বলি, ঠিক আছে, কেজি পার মিটার কিউব যদি বলি। আর গ্রাম পার সেমি কিউবে বললে বলতে 1 গ্রাম পার 1 কেজি পার মিটার কিউব মানে কত গ্রাম পার সেমি কিউব, 1000 নয়, 1/1000। মনে হচ্ছে এখানে 1000 হবে, কিন্তু দেখ করে দেখ, কেজি পার মিটার কিউব, একে গ্রাম পার সেমি কিউব করতে চাই, কেজি মানে কি উপরে 1000 গ্রাম আর নিচে 100 সেমি, এর কিন্তু হোল কিউব, তাহলে উপরে 1000 নিচে 100 কিউব মানে 1 লিখে 6টা শূন্য, সেমি কিউব এটা গ্রাম, তো দেখ নিচে 1000 আসে, ঠিক আছে, নিচে 1000 মানে কি হবে এটা, নিচে 1000 মানে 2.3 ইন্টু 10⁻14 গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। তাহলে যে কোনো আমি নিউক্লিয়াস নিই না কেন, যে কোনো আমি নিউক্লিয়াস নিই না কেন, নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু ধ্রুবক হচ্ছে, ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি জানি না আগের বছর পড়েছে কিনা দেখতে হবে, যদি না পড়ে থাকে এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে এটা, ক্লিয়ার? তাহলে কি মনে রাখতে হবে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ গুণ a⁻1/3, আর নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে কি সবার ক্ষেত্রে একই মান, প্রায় 2 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, বেশ। এবারে একটা কোশ্চেন আমি লিখছি কি, যে
লেট একটা কোশ্চেনের উপর দিচ্ছি। এক্স এখানটায় লিখলাম যে 36 আর ওয়াই ওয়াই হচ্ছে কত না এক্স 36 নয় 36 না 125 125 এবং ওয়াই হচ্ছে 216 নিউ নিউক্লিয়াস দুটির ব্যাসার্ধের অনুপাত কত? নিউক্লিয়াস দুটির ব্যাসার্ধের অনুপাত চাইছে। ফর্মুলা কি? নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর সমান a টু দি পাওয়ার 1/3 আর নট। নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান a টু দি পাওয়ার 1/3 আর নট। আর নট কিন্তু ধ্রুবক। আর নট কার ব্যাসার্ধ? প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ। ও তো কনস্ট্যান্ট। কি প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ তো কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলবো যে আর এক্স মানে কি এক্স যে নিউক্লিয়াস আছে তার ব্যাসার্ধ, আর আর ওয়াই মানে ওয়াই যে নিউক্লিয়াস আছে ব্যাসার্ধ। আমি এরকম লিখছি এক্স নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এক্স নিউক্লিয়াসের ব্যাসার্ধ ডিভাইডেড বাই ওয়াই নিউক্লিয়াসের ব্যাসার্ধ সমান। আচ্ছা, এক্স নিউক্লিয়াসের ভর সংখ্যা কত? 125, 125 টু দি পাওয়ার 1/3 আর নট। ঠিক আছে তো? ঠিক আছে। ওয়াই নিউক্লিয়াসের ভর সংখ্যা কত? 216 টু দি পাওয়ার 1/3 আর নট। আর নট তো কনস্ট্যান্ট, কেটে যাবে দুজনের ক্ষেত্রে। 125 এর কিউব রুট মানে 5 আর 216 এর কিউব রুট মানে 6। 6 6 36, 36 6 6 6 36, 3 7 3 18, 2 18 3 21, 216। ঠিক আছে? অসুবিধা তো নেই? ঠিক। আচ্ছা, তোদের নিউক্লিয় বল যেটা বলা হয়েছিল, নিউক্লিয় বলের কিছু কিছু ধর্ম ওখানে পড়া হয়েছিল। আমি সেদিন পড়ার সময় দেখ বইতে পয়েন্ট আছে কি যে নিউক্লিয় বল সর্বদাই আকর্ষণ বল, কিন্তু অ্যাকচুয়ালি এ পর্যন্ত তো চলে যাচ্ছে, কিন্তু ক্লিয়ারলি বলতে গেলে নিউক্লিয় বল কিন্তু আকর্ষণও হয় বিকর্ষণও হয়। অ্যাকচুয়ালি তোরা এটা হচ্ছে কি একটু যদি আপার লেভেলে যাস তাহলে বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি একটা একটা লেন্থ হয়, মানে সেই দেখেছিস না স্প্রিং দেখেছিস? ধরো স্প্রিং দুটো দুটো কণা স্প্রিং এর ন্যাচারাল লেন্থে জোড়া আছে, ঠিক আছে? আচ্ছা, যদি টেনে দিই তাহলে কি হবে? ওর ভেতরের দিকে বল আসবে, মানে কাছের দিকে আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি চিপে দিই তাহলে দূরের দিকে ঠেলবে। ঠিক সেরকমই এই যে যে প্রোটন প্রোটন আর ধরো প্রোটন প্রোটন বা প্রোটন নিউট্রন, এদের মধ্যে একটা স্টেবল লেন্থ হয়, মানে একটা হচ্ছে কি যে সাম্যাবস্থার যে পজিশন সেটা হয়। যদি প্রোটন আর নিউট্রনকে আমি দূরে সরাতে চাই, মানে দূরে যদি সরতে চাই, মানে নিউক্লিয়াস থেকে যদি বের হতে চাই, তাহলে টেনে রাখবে। ওই জন্য সবসময় আমরা আকর্ষণ বলছি, কিন্তু যদি অতিরিক্ত ভেতরের দিকে যাওয়া যায় তখন কিন্তু এরা আবার বিকর্ষণ হয়ে যাবে। যদিও এটা বাস্তবে হয় না, কেন কি সমস্ত নিউক্লিয়াসই স্টেবল। ওই জন্য বলা হচ্ছে কি যে নিউক্লিয় বল সর্বদা আকর্ষণ বল। কেন কি অ্যাকচুয়ালি যদি তোরা দেখিস যে এরকম কোথাও গ্রাফ তোরা দেখেছিস কি, দেখ মনে করতে পারছিস না, কেমিস্ট্রি হোক ফিজিক্স আমি করিয়েছি 11-এ। এটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আর এর একটা গ্রাফ, ঠিক আছে? এরকম টাইপের একটা গ্রাফ হয়। এরকম গ্রাফ কোথাও দেখেছিস? এই যে যে গ্রাফ, এই যে যে পজিশন একটা, এটা হচ্ছে কি আর নট। এই আর নটের জায়গায় যদি আমি স্লোপ নিই, আচ্ছা তোরা বল ফোর্স মানে কি মাইনাস ডিইউ বাই ডিআর। যদি কেউ না বুঝতে পারিস ছেড়ে দে, কোনো সমস্যা নেই, কেন কি এ অনেক ডিটেলস এর জিনিস। এফ সমান মাইনাস ডিইউ বাই ডিআর কোথা থেকে এসছে? তোরা ইলেকট্রিক ফিল্ড মনে করতে পারছিস কি ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, হ্যাঁ কি না?
দু সাইডে কিউ গুণ করে দে, দু সাইডে কিউ গুণ করে দে। ই এর সাথে কিউ গুণ করলে কি আসে? ফোর্স আছে। আর ডিভির সঙ্গে কিউ গুণ করলে কি আসে? পোটেনশিয়াল এনার্জি আসে। অ্যাকচুয়ালি আমরা পোটেনশিয়ালকে, পোটেনশিয়ালের নেগেটিভ গ্রেডিয়েন্ট হচ্ছে কি? ফিল্ড, ফিল্ড ফিল্ড স্ট্রেংথ যাকে বলে, ঠিক আছে, ফিল্ড ইন্টেন্সিটি যাকে বলে, মানে কোনো কিছু পোটেনশিয়াল, পোটেনশিয়াল তো কেবল মানে বিভব তো কেবলমাত্র আধান মানে তড়িৎ ক্ষেত্রে হয় না, বিভব কিন্তু হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারেও আছে, ঠিক আছে। তো সে যদি আমি যদি তড়িৎ বিভবকে দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করি, নেগেটিভ নেই, তাহলে আসবে কি? তড়িৎ ক্ষেত্র। যদি মহাকর্ষীয় বিভবকে দূরত্বের সাপেক্ষে ডেরিভেটিভ করে নেগেটিভ নেই, তাহলে আসবে কি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। এবারে বিভব বা ক্ষেত্র প্রাবল্যের ডেফিনেশন গুলো কি ছিল? একক আধানের উপরে ছিল। মহাকর্ষ চ্যাপ্টারে কি হবে? একক ভরের উপরে। ক্লিয়ার? এবারে কি, যদি আমি যে কোনো ভরের কথা বলি তখন চলে আসবে কি? এখানে চলে আসবে কি? বা যে কোনো ভর বা যে কোনো আধান, ভর মানে কি হচ্ছে কি মহাকর্ষ চ্যাপ্টার, আর হচ্ছে আধান হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে। তাহলে যদি কোথাও স্থিতি শক্তি থাকে, ঠিক আছে, স্থিতি শক্তি, কোনো কিছুর মধ্যে স্থিতি শক্তি, দুটো দেখ, দুটো কণার মধ্যে যে আকর্ষণ বল হচ্ছে, এই যে যে প্রোটন প্রোটনের মধ্যে আকর্ষণ বল, কি নিউট্রন প্রোটনের মধ্যে আকর্ষণ বল, বা যে কোনো একটা অণু তৈরি হয়েছে তাদের মধ্যে যে আকর্ষণ বল, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে পোটেনশিয়াল এনার্জিকে আর এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে যে ফোর্স আসবে সেটার কিন্তু গ্রাফ হচ্ছে এরকম, যে ডিস্টেন্সের সাপেক্ষে, ঠিক আছে। তো এখানে এই জায়গায়, এই জায়গাতে স্লোপ কত? 0। এটা ওয়াই, এটা এক্স। যদি এক্স অক্ষের সমান্তরাল, তোরা তো ম্যাক্সিমাম মিনিমাম পড়েছিস, গণিতে চলছে তো, যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এখানে স্লোপ কত? 0। স্লোপ মানেই তো ডিউডিআর, মানে এখানে হচ্ছে কি বল 0। এটা সাম্যাবস্থান পজিশনে আছে। সাম্যাবস্থান কাকে বলে? যেখানে বল 0। আচ্ছা, যদি আমি এদিকে যাই, এদিকে, এই দিকে যাওয়া মানে এখানে ট্যানজেন্ট, এটা এক্স অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ করেছে মানে স্লোপ কি? পজিটিভ। স্লোপ পজিটিভ মানে ডিউ বাই ডিআর পজিটিভ, তাহলে এফ কি আসবে? নেগেটিভ, মানে আকর্ষণ বল। এদিকে গেলে কি হচ্ছে? স্লোপ পজিটিভ। লিখবি না খাতায়, কিছু লাগবে না এগুলো, আমি বাস বলছি যে নিউক্লিয় বলের কথাটা এক জায়গায় নিয়ে যাচ্ছি। স্লোপ এখানে হচ্ছে কি? পজিটিভ, মানে হচ্ছে কি বলটা হবে কি? আকর্ষণ বল। বলটা হবে কি? আকর্ষণ বল। এফ হচ্ছে কি? অ্যাট্রাকটিভ, ঠিক আছে, এফ হচ্ছে কি? অ্যাট্রাকটিভ হচ্ছে। যদি এদিকে আসিস, দেখ স্লোপ কিন্তু এরকম হচ্ছে, মানে এক্স অক্ষের সাপেক্ষে স্থূলকোণ করছে, মানে স্লোপ হচ্ছে কি? নেগেটিভ। মাইনাস আছে অলরেডি, আরো একটা মাইনাস হলো, মানে এফ পজিটিভ। এফ পজিটিভ মানে এফ হচ্ছে কি? রিপালসিভ, ঠিক আছে। তো সেম কথা হচ্ছে কি, প্রোটন আর নিউট্রনের মধ্যে গ্যাপ যদি একটা স্টেবল গ্যাপের মধ্যে হয় তাহলে কোনো বল কাজ করবে না, মানে নিউক্লিয়াস কি হয়ে যাবে? আলগা হয়ে যাবে পুরো। তাহলে একটা লেন্থ মানে একটা ডিস্টেন্সের থেকে এদিকে আছে, তখন কি হচ্ছে? আকর্ষণ বলটা কাজ করছে। খুব যদি কম দূরত্বে যায় তখন কিন্তু রিপালসিভ ফোর্স হয়ে যাবে, ঠিক আছে। সাধারণত ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে একটা ডিস্টেন্স যে হয় তার থেকে একটু বেশি লেন্থে থাকে যাতে করে আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। বেশ, এই পর্যন্ত হচ্ছে কি যে নিউক্লিয় বল, হ্যাঁ, পজিটিভ নিউক্লিয় বল হচ্ছে কি অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। এবার আমি কিন্তু লাস্ট আসবো কি নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে, ঠিক আছে। নিউক্লিয়াসের স্থায়িত্ব বলে হেডিং লেখ, নিউক্লিয়াসের স্থায়িত্ব, নিউক্লিয়াসের স্থায়িত্ব, নিউক্লিয়াসের স্থায়িত্ব বলে হেডিং লিখবি, ঠিক আছে। নিউক্লিয়াসের স্থায়িত্ব অর্থাৎ কোন নিউক্লিয়াস স্থায়ী হচ্ছে বা সেটা ভেঙে যাবে কিনা সেটা আমরা দেখছি। নিউক্লিয়াসের স্থায়িত্ব, নিউক্লিয়াসের স্থায়িত্ব একটা গ্রাফ যেটা তোদের বইতে আছে সেটা তো করব, তার আগে আমি কিছু বলছি যেটা ভালো করে শুনবি, যে একটা নিউক্লিয়াস কখন ভেঙে যাবে, ঠিক? তো
এটা যেটা হচ্ছে কি এক্সপেরিমেন্টাল ডেটা থেকে একটা গ্রাফ করা হয়েছে, যেই গ্রাফটা হচ্ছে কিন্তু এদিকে হচ্ছে কি জেড, জেড মানে কি, জেড মানে প্রোটন সংখ্যা। এই গ্রাফ থেকে আমরা আহ, এক কাজ করি, আমি গ্রাফটাকে বড় করে বানাই, ঠিক আছে। আমি এর সাইডেও লিখে দিচ্ছি নট ইন সিলেবাস, বাট এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারবো যে আলফা কখন হবে, বিটা কখন হবে বা গামা কখন হবে, তাহলে আমি পুরোটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আর যেটা পরীক্ষায় পড়বে সেটা তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে কি জেড, জেড হচ্ছে কি প্রোটন সংখ্যা, এদিকে প্রোটন সংখ্যা, আর এদিকে আছে কি না নিউট্রন সংখ্যা। নিউটন সংখ্যার সঙ্গে প্রোটন সংখ্যার গ্রাফ হচ্ছে। নিউটন সংখ্যাকে আমরা বলছি কি যে এন বলতে পারি, এন, ঠিক আছে, এন। প্রোটন সংখ্যাকে পিও বলা যেতে পারে। নিউটন সংখ্যা কিন্তু এ মাইনাস কিন্তু জেড, হ্যাঁ, নিউটন মানে তো এ মাইনাস জেড, হ্যাঁ, ঠিক আছে। এর যে গ্রাফ, প্রথমে আমি একটা লাইন টানছি, যে লাইন হলো এই লাইন, একদম মাঝ বরাবর 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা লাইন টানলাম। এই লাইন মানে কি, এই লাইন 45 ডিগ্রি লাইন মানে কি না, এখানে প্রোটন আর নিউটন সংখ্যা সমান সমান। মানে এই লাইন যদি বলি, এটা হচ্ছে কি না এন সমান জেড এর লাইন, ঠিক আছে। এই একটা লাইন হচ্ছে যেটা হচ্ছে কি এন সমান জেড এর লাইন এখানে টেনে নিয়েছি। বেশ, দেখা যাচ্ছে যে আমি কিছু রেঞ্জ নিয়ে নিচ্ছি এখানে। এখানে প্রোটন সংখ্যা ধরো হচ্ছে কত, 20, তারপরে প্রোটন সংখ্যা ধরো হচ্ছে কত না 40, কেউ এখানে পিও লিখতে পারিস। আর তারপরে হচ্ছে কত না 60, ঠিক আছে। তো একটা গ্রাফ করে দেখা যাচ্ছে যে প্রথমে না, প্রথমে এই যে যে প্রোটন আর নিউট্রনের যে রেশিওর যে গ্রাফ, যেটা সেটা প্রথমে এরকম থাকছে, মানে 20 পর্যন্ত একদম পুরো হচ্ছে কি এখানে হচ্ছে কি নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন সংখ্যা সমান সমানে আছে। দেখবি তোরা 20 পর্যন্ত যাদের 20 পর্যন্ত গেলে বেশিরভাগ দেখবি, দেখ অক্সিজেন নিচে কত 8 উপরে 16, কার্বন নিচে 6 উপরে 12, হয় কিনা। 20 পর্যন্ত যদি যাস দেখবি ডবল ডবল আসে 20 পর্যন্ত গেলে। তো 20 পর্যন্ত এন বাই পি রেশিও, আমি যদি বলি এন বাই পি লিখছি আমি, হ্যাঁ, নিউটন সংখ্যাকে স্মল এন লিখছি, এটা কি পরবর্তীকালে এন বাই পি আসবে, এন বাই পি, নিউটন সংখ্যাকে এন বলছে, হ্যাঁ? কি বলা হচ্ছে যে এন বাই পি যে রেশিও সেটা প্রায় 1 আসছে যখন জেড লেস দেন ইজিক্যালস টু 20 হচ্ছে। মানে 20 পর্যন্ত মানে পারমাণবিক সংখ্যা যদি 20 পর্যন্ত হয়, তাহলে দেখা যাচ্ছে যে যতগুলো প্রোটন থাকছে ততগুলো নিউট্রন থাকছে, মানে এন বাই পি রেশিও কত আসবে, 1 আসবে। এরপরে 20 থেকে 40 পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যে অনুপাত সেটা কিছুটা বাড়ছে, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম এই এই রেঞ্জের মধ্যে কিন্তু হচ্ছে কিছু কিছু, এখানে দেখ এগুলো হচ্ছে কিন্তু পরমাণু, ঠিক আছে, আইসোটোপ পরমাণু এরকম কিছু হচ্ছে। বেশ, এই হচ্ছে এরকম করে করে গ্রাফ যাচ্ছে, ক্লিয়ার। জেড এন বাই পি এর মান প্রায় 1.27 এর কাছাকাছি হচ্ছে যখন জেড এর ভ্যালুটা 20 থেকে 40-এর মধ্যে থাকছে। 20 থেকে 40-এর মধ্যে যখন থাকছে তখন এন বাই পি এর ভ্যালুটা প্রায় 1.27 এর কাছাকাছি যাচ্ছে। তবু আমি একবার দেখে নিচ্ছি, যদিও তোদের এগুলো দেবে না। আমি এটা এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার বলতে চাইছি যে কখন আলফা হবে বা কখন বিটা হবে, কেন হবে, সেটা আমি বলছি, ঠিক আছে। আচ্ছা, একবার আমি দেখে নিচ্ছি যে এই রেশিওটা 1.27ই আছে, ঠিক আছে। হ্যাঁ,
20 থেকে জেড জেড সমান পি, কিন্তু জেড সমান পি, জেড যা প্রোটন সংখ্যাই তাই তো না, জেড সমান পি। ঠিক আছে, এবারে 40 থেকে 60, ঠিক আছে, 40 থেকে 60 এন বাই পি এর ভ্যালু 1.51 এর কাছাকাছি হচ্ছে যখন 40 থেকে জেড এর ভ্যালু 60 হচ্ছে, এবং 60 এর বেশি হলে, যখন জেড গ্রেটার দেন 60 হচ্ছে, তখন এন বাই পি কিন্তু 1.51 এর থেকে বেড়ে যাচ্ছে। ঠিক, এই গ্রাফ, এই গ্রাফে অ্যাকচুয়ালি কি দেখা যাচ্ছে যে যে এরকম করে নিউক্লিয়াস গুলো আছে, এরকম, ঠিক আছে, নিউক্লিয়াস গুলো আছে, ঠিক আছে, এরকম নিউক্লিয়াস আছে। তো এখান থেকে কি দেখতে পাচ্ছিস বলতো, যে যত নিউক্লিয়াস ভারী হচ্ছে তত এন বাই পি রেশিও বেড়ে যাচ্ছে, কি না? যত নিউক্লিয়াস ভারী হচ্ছে মানে যত প্রোটন সংখ্যা বাড়াচ্ছে তত তত কিন্তু প্রোটন, নিউট্রন বাই প্রোটন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, বেড়ে যাচ্ছে। আচ্ছা, বাড়ছে, ঠিক আছে, কিন্তু এরই মধ্যে একটা লাইন হবে এরকম, যাকে বলে স্টেবিলিটি ভ্যালি। তোদের অতটা টার্মও জানার দরকার নেই, আমি স্টেবিলিটি ভ্যালির কথাই এমনি বলছি, লিখছি না কিছু। এই যে যে জায়গাটা, ঠিক আছে, এতটা পর্যন্ত যাবে, আর বেশি যাওয়ার দরকার নেই, এতটা পর্যন্ত আছে। এই লাইন, এই লাইন অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই লাইন অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে দেখ, বলছে যে এই লাইন হচ্ছে সব থেকে বেশি স্টেবল নিউক্লিয়াসের লাইন, সব থেকে বেশি স্টেবল নিউক্লিয়াসের লাইন, একে বলে স্টেবিলিটি ভ্যালি বলছে, যাই হোক। হ্যাঁ, তো বলা হচ্ছে কি, যে যখন 20 থেকে 40 এর মধ্যে হচ্ছে যে নিউক্লিয়াস গুলো, সেটা নিউট্রন বাই প্রোটন রেশিও যদি 1.25 হয়, তাহলে সে সব থেকে বেশি সুস্থায়ী হবে, স্টেবল হবে। অ্যাকচুয়ালি দেখ, প্রকৃতিতে যত নিউক্লিয়াস এসছে সবাই স্টেবল বলেই তো এখনো পর্যন্ত আছে প্রকৃতিতে, না হলে তো ভেঙে যেত। তবুও আমি যদি কম্পারেটিভলি স্টেবলের কথা বলি, তাহলে কি বলছি, যে কোনোটার থেকে আর একটা বেশি স্টেবল, ঠিক আছে, বেশ। এখন দেখ হয়েছে কি, ধরো এইখানে আমি যদি বলি, এই যে যে নিচে যেগুলো আছে, এই যে যে নিচে যেগুলো আছে, এই নিচে যারা আছে তারা স্টেবল হওয়ার জন্য কি চাইবে, ওপরের লাইনকে ধরতে চাইবে, ব্ল্যাক যে লাইনটা আছে ওটাকেই ধরতে চাইবে, আর ওপরে যারা আছে তারা নিচের লাইনকে ধরতে চাইবে, নাকি না? বেশ, নিচে যারা আছে তারা কি করলে ওপরের ওপরের যে লাইন আছে তাকে ধরতে পারবে? প্রোটন, প্রোটন সংখ্যা বাড়ালে নাকি নিউট্রন সংখ্যা বাড়ালে? নিউট্রন সংখ্যা বাড়ালে। এইখানে যে নিউক্লিয়াস আছে সে যদি একটু নিউট্রন সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলেই হয়ে যাবে কি, সে ওই যে যে ব্ল্যাক লাইন যেটা আছে সেটাকে ধরে নিতে পারবে, মানে সুস্থিত হয়ে যাবে। আচ্ছা, উপরে যারা আছে তারা নিচে মানে এই যে যে স্টেবিলিটি যে লাইন আছে সেটাকে ধরার জন্য একটু নিউট্রন সংখ্যাকে কমিয়ে দেবে। বেশ, যারা খুব দেখ, এই নিচের যেগুলো হচ্ছে তাকে আমি দুটো রিজনে বলছি, মানে এই এই যে যে জায়গাটা আমি অন্য কালারে করছি, এই যে যে জায়গাটা, এই যে যে এতটা জায়গা, অন্য কালার নিচ্ছি আমি, এই যে যে নিচের জায়গা, এখানে এই যে এতটা জায়গা ধরো, মানে যারা হালকা, এরা কি চাইবে, নিউট্রন সংখ্যা বাড়াতে চাইছে, কি চাইছে, নিউট্রন সংখ্যা বাড়াতে চাইছে। কি করা যেতে পারে, প্রোটনকে যদি ভেঙে দিই 1p1, প্রোটনকে যদি ভাঙি কি আসবে, প্রোটন, একটা প্রোটনকে ভাঙলে, মানে একটা প্রোটন থেকে একটা নিউট্রন হলো 0 এনন, এখানে কি হবে, এখানে হবে 1, উপরে হবে কত, 0, প্লাস এটা কি দেব, ই,
একটা একটা কণা যার এম এককে ভর 0 কিন্তু আধান পজিটিভ, একে কি বলে? পজিট্রন বলে। পজিট্রন মানে প্রোটন কনভার্ট হচ্ছে নিউট্রনের সঙ্গে তৈরি হচ্ছে কি ইলেকট্রন। তাহলে এখানে কি হচ্ছে? ইলেকট্রন বলতে কি, ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল পজিট্রন তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি বিটা প্লাস ডিকে, মানে পজিটিভ বিটা রশ্মি নির্গত হবে। মানে এইখানে যারা আছে তারা পজিটিভ বিটা রশ্মি নির্গত করে সুস্থিত হবে। ক্লিয়ার? কি রকম করবে আমি বলছি যে এরা জেড লাইন ধরতে চাইলে কি করবে, প্রোটন সংখ্যা হচ্ছে কি, প্রোটন সংখ্যার থেকে নিউট্রন সংখ্যা বাড়াতে হবে, তাহলে প্রোটন হচ্ছে নিউট্রন এখানে, ঠিক আছে? একদম উপরে যারা আছে এইখানে তারা করবে কি, তারা করবে এইখানে দেখ, প্রোটন নিউট্রন সংখ্যা বাড়াতে চাইছে না, নিউট্রন সংখ্যা বাড়াতে চাইছে, তো দেখ একটা প্রোটনের সঙ্গে যদি একটা ইলেকট্রন মিলে যায় তৈরি হয়ে যাবে কি নিউট্রন। একটা প্রোটনের সঙ্গে একটা ইলেকট্রন যদি মিলে যায় হয়ে যাবে নিউটন। দেখ +1 -1, এই যে যে এগুলো লিখছি না, এই যে যে গ্রাফ হচ্ছে, এ আউট অফ সিলেবাস দেবে না, কিন্তু এগুলো জানতে হবে। একটা প্রোটন একটা নিউট্রন হচ্ছে কি তৈরি হচ্ছে 1E0, বিক্রিয়াতে আসতে পারে। একটা প্রোটন একটা ইলেকট্রন যদি জুড়ে যায় কি হবে, কি হচ্ছে দেখ +1 -1, তাহলে নিচে কত হবে 0, উপরে কত হবে 1। এটা কোন পার্টিকেল? নিউট্রন। আচ্ছা, তার মানে এইখানে যারা ভারী নিউক্লিয়াস আছে তারা কি করবে, একটা ইলেকট্রন একটা প্রোটন জুড়ে গিয়ে একটা নিউট্রন, কিন্তু ওই ইলেকট্রন পাবে কোথা থেকে? নিউক্লিয়াসে তো ইলেকট্রন নেই, নিউক্লিয়াসে তো ইলেকট্রন নেই, ওই ইলেকট্রন পাবে কোথা থেকে? না না না, প্রোটন ভাঙলে এটা পজিট্রন, প্রোটন ভাঙলে নিউট্রন আর পজিট্রন হচ্ছে, নিউট্রন ভাঙলে প্রোটন আর ইলেকট্রন হবে, কিন্তু এই ইলেকট্রন পাবে কোথা থেকে? এই ইলেকট্রন পাবে এই যে যে ভারী নিউক্লিয়াস গুলো আছে না, এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ কোনটা? কে। কে সেল থেকে একটা ইলেকট্রনকে টেনে নেবে নিউক্লিয়াসের মধ্যে, কে সেল থেকে একটা নিউক্লিয়াসকে টেনে নেবে, ঠিক আছে? এইখানে এটা হবে, ঠিক আছে, বাট এটা তোদের নেই। এর দেখ এইখানে দেখ এরা কি করবে, এরা যারা আছে এরা চাইবে নিউট্রন সংখ্যা কমাতে প্রোটন সংখ্যা বাড়াতে, মানে নিউট্রন হবে প্রোটনে, নিউট্রন হবে প্রোটনে বলতে কি 0n1 1p1 সঙ্গে তৈরি হবে কি -1e0, মানে ইলেকট্রন তৈরি করবে। মানে এরা করবে বিটা রশ্মি, যেটা আমরা বিটা রশ্মি বলি না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন, মানে নিউট্রন যখন প্রোটনে তৈরি হচ্ছে তখন যে ইলেকট্রন বেরোচ্ছে সেটাই বিটা রশ্মি, আমরা ওটাই পড়ি নেগেটিভ বিটা রশ্মি বা শুধু বিটা রশ্মি। আমরা এটা পজিটিভ বিটা ডিকে কোথাও কোথাও কোশ্চেনে দেয়, বাট আমরা যে বিটা ডিকে পড়ি সেটা কিন্তু নেগেটিভ বিটা ডিকে, ঠিক আছে? বিটা এখন আমরা পড়েছি, আর একটা হচ্ছে কি কে সেল থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, বাট ওটা তোদের যাবে না। আলফা কখন হচ্ছে, তোদের কিন্তু তিনটে আছে, আলফা বিটা গামা। আলফা কখন হচ্ছে দেখ, এখানে যে নিউক্লিয়াস গুলো আছে এদের আশেপাশে তো কোনো স্টেবিলিটি লাইনই নেই, আছে কি? নেই, স্টেবিলিটি লাইন এই পর্যন্ত শেষ। ওই নিউক্লিয়াস গুলো কি করবে, ওই নিউক্লিয়াস গুলো একটা আলফা কণা মানে কি দুটো প্রোটন আর দুটো নিউট্রন বিশিষ্ট কণা, ঠিক? এই নিউক্লিয়াসটা যদি একটা আলফা কণা ছেড়ে দেয় তার প্রোটনও কমে যাবে নিউট্রনও কিছুটা কমে যাবে, তাহলে একটু নিচে চলে আসবে। এই নিউক্লিয়াসটা যদি একটা আলফা ছেড়ে দেয় এই কিছুটা নিচে চলে এলো, এ যদি আবার একটা আলফা ছেড়ে দেয় এ আর কিছুটা নিচে চলে এলো, এ আবার যদি একটু ছেড়ে দেয় এখানে চলে এলো, এইখানে আসার পরে যদি এই এই পজিশনে থাকে তাহলে এ কি করবে, বিটা প্লাস ডিকে করে স্টেবিলিটি লাইনকে ধরবে, অথবা যদি এখানে আসে তাহলে কি করবে, বিটা নেগেটিভ ডিকে করে স্টেবিলিটি লাইন ধরবে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে নিউক্লিয়াস স্থায়ী হওয়ার জন্য কোথাও না কোথাও নিউট্রন বাই প্রোটন রেশিওকে যে 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 রেশিওতে স্টেবল হচ্ছে সেই রেশিও ধরার চেষ্টা করছে, বোঝা গেল কিনা? সেই অনুযায়ী কখনো আলফা কখনো বিটা, কখনো হচ্ছে কি আলফা বিটার পরে
নিউক্লিয়াস উত্তেজিত অবস্থায় থাকে তখন কিছু শক্তি নির্গত করে, যাকে আমরা কি বলছি, গামা রশ্মি। ক্লিয়ার? যাকে আমরা বলছি কি গামা রশ্মি। বেশ, এই গ্রাফ কিন্তু নেই তোদের সিলেবাসে। তোদের সিলেবাসে যে গ্রাফ আছে নিউক্লিয়াসের স্থায়িত্ব, তাহলে আমরা ওই যে নিউক্লিয়াসের স্থায়িত্ব যে গ্রাফ, তাহলে এখান থেকে আমি যে যে বিক্রিয়াগুলো লিখেছি এগুলো আবার আসবে, লিখতে হবে না এই গ্রাফ। নিউক্লিয়াসের স্থায়িত্বের যে গ্রাফ, সেই গ্রাফ অ্যাকচুয়ালি দেখ কি হচ্ছে, সেই গ্রাফ যেটা দেখ এখানে আমি যে গ্রাফ আঁকছি, আমি বইয়ের ডেটা নিচ্ছি কিছু। নিউক্লিয়াসের স্থায়িত্ব কি বলছে শোন, পেজ নাম্বার 345, বই খোল, পেজ নাম্বার 345। আমি তাহলে এত সময় কি দেখালাম বলতো? এত সময় আমি দেখালাম যে 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 যত নিউক্লিয়াস ভারী হচ্ছে, যত নিউক্লিয়াস ভারী হচ্ছে তত নিউট্রন বাই প্রোটন রেশিও বেড়ে বেড়ে যাচ্ছে, ঠিক না? এবং একটা স্টেবিলিটি লাইন হচ্ছে, যে লাইনকে ধরার জন্যই কিন্তু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে ব্যালেন্স করছে। যার প্রোটন সংখ্যা কম আছে সে চাইবে প্রোটন সংখ্যাকে বাড়াতে, যার নিউট্রন সংখ্যা কম আছে সে চাইবে নিউট্রন সংখ্যাকে বাড়াতে। এবার 345 পেজে যে গ্রাফ আছে সেটা আমি একবার পড়ছি, দেখ। বলছে নিউক্লিয়াসের বন্ধন যত দৃঢ় হয় তার স্থায়িত্ব তত বেশি হয়, অর্থাৎ তাকে ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন হয়, ঠিক কিনা? এ ব্যাপারে নিউক্লিয়াসকে একটি তরলের এগুলো দরকার নেই। এখানে দেখ গ্রাফ যেটা আছে, আমরা এখানে গ্রাফ যেটা টানছি, দেখ কোনটা কোনটা আমরা লিখবো। প্রথমে এইরকম টানবে, ঠিক আছে, এদিকে এরকম টানবে। এখানে লিখবি কত, এইটাকে কিরকম টানবে শোন, এরকম বক্সের মতো করে নে, সব থেকে বেটার হয়। এখানে দেখ 10 লেখ, 10-এর পরে এইখানে একটা লাইন টানবি যেটা হচ্ছে কি 8-এর লাইন, 8। তারপরে একটা লাইন হচ্ছে 5, 5-এর লাইন। এখানে আছে কি 0। কি কি টেনেছি, 5, 8, 10, 5, 8, 10। এগুলো কি, এগুলো হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি এককে, মেগা ইলেকট্রন ভোল্ট এককে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি আমরা ক্যালকুলেট করেছি কিনা, করেছি, মেগা ইলেকট্রন ভোল্ট এককেই আসে। আচ্ছা, এইখানে একটা লাইন আসবে যেটা হচ্ছে কি 100-র লাইন, 100। এদিকে কি আছে, ভর সংখ্যা, ভর সংখ্যা। তারপরে আছে কি 200। কোথায় কোথায় মার্কটা করতে হবে সেটা একটু দেখে নিলে হলো, 200। বেশ, তাহলে আমরা কার গ্রাফ করছি, ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয় বন্ধন শক্তির গ্রাফ করছি। এই গ্রাফ একবার পরীক্ষায় পড়েছে 2012 সালে, ঠিক আছে। কোথায় কোথায় পয়েন্ট দিতে হবে একবার আমি দেখে নিচ্ছি, শোন কি রকম করতে হবে শোন। ফার্স্ট এইখানে একটা পয়েন্ট দিবি, এইখানে মানে জিরোর একটু ওপরে। কোথায়, এ কিন্তু এক্সপেরিমেন্টাল গ্রাফ, ঠিক আছে, জিরোর ওপরে এইখানে, এইখানে কোথাও একটা পয়েন্ট হবে, এইখানে। বেশ, তারপরে একটা পয়েন্ট হবে কোথায়, এইখানে, মানে 8-এর একটু নিচে, এইখানে। ক্লিয়ার? 8-এর একটু নিচে হলো, দেন তারপরে নেমে আসবে এইখানে নিচে। ঠিক আছে, হলো, বোঝা গেল? এই যে যে নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে কি হাইড্রোজেন, এইচ, ঠিক আছে, এটা হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন 1H2, তবে এটা 1H2 হাইড্রোজেন। বেশ, এটা হচ্ছে কি হিলিয়াম, এটা হচ্ছে কি হিলিয়াম। এরকম করে অ্যারো দিয়ে বাইরে লিখতে পারি, হিলিয়াম ওপরে 4। তো তাহলে গ্রাফ আমি যদি এখান থেকে, এরপরে হচ্ছে কি লিথিয়াম, এরপরে হচ্ছে কি লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। আচ্ছা, যদি জুড়ে দিই তাহলে কেমন দেখতে লাগবে, জুড়ে দিলে এটাকে দেখতে লাগবে এরকম। এখান থেকে দেখ এতটা গেল, তারপরে এরকম নেমে আসছে। ক্লিয়ার?
কিরকম হয়েছে ফার্স্ট দেখ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। তারপরে কি করবি, এইখানে একটা পয়েন্ট হবে যেটা হচ্ছে কি কার্বন। কার্বন হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেনের পরে সোজা একদম উঠে গেছে হিলিয়াম, তারপরে একটু নেমেছে কি লিথিয়াম, তারপরে হচ্ছে কি কার্বন। এই যে কার্বন পর্যন্ত যে লাইনটা হবে পুরো, এই যে কার্বন পর্যন্ত যে এই যে পুরো লাইনটা হবে, এই লাইনের মধ্যে কে কে পড়ে যাবে, লিথিয়ামের পরে কে আসে, বেরিলিয়াম। লিথিয়ামের পরে কে আসে বল, বেরিলিয়াম। বেরিলিয়ামের পরে কে আসে, বোরন। বোরনের পরে আসে কি কার্বন। হয়ে গেছে, বেশ। তারপরে একটু নিচে নামিয়ে লিখবি কি নাইট্রোজেন। নাইট্রোজেন একটু নিচে নিচে নামিয়ে লিখবি কি নাইট্রোজেন। হলো নাইট্রোজেন। নাইট্রোজেন গিয়ে কি লিখবি, নাইট্রোজেন গিয়ে তারপরে গ্রাফটা কিরকম হবে দেখ, এখান থেকে এরকম একটা লাইন এই পর্যন্ত এরকম করে করে যাবে, ঠিক আছে। ঠিক 200 লাইনের কাছে যখন যাবে তখন এইটাকে ঘেঁষে যাবে 200, ঠিক আছে, 200 লাইন। তারপরে কি হবে, 200 যে লাইন আছে তাকে নিচে নেমে যাবে 200 লাইন, এরকম হবে। এই পয়েন্ট গুলোকে এরকম করে দিয়ে দেবে, বাকি এরকম করে করে যাচ্ছে, এগুলো সব নিউক্লিয়াস। শুধু এইখানে লিখে নিবি একটা ইউরেনিয়াম 238, আর এখানে হচ্ছে কি বিসমাথ। বিসমাথ, বিসমাথ ভর সংখ্যা লিখতে পারিস, না লিখলে যদি মনে থাকে লিখবি, না না লিখলেও চলবে, ঠিক আছে। বাকি কিছু দেখাতে হবে না এখানে, বাকি কিছু দেখাতে হবে না। তাহলে গ্রাফ পুরো আমি পড়ে দিচ্ছি রে এখানে। গ্রাফ এখানে পুরোপুরি কি হচ্ছে দেখ, কি কি বললাম একটাই জিনিস শোন আগে, কি কি বলেছি। এদিকে হচ্ছে 100 লাইন 200 লাইন, ঠিক আছে, 100 লাইন 200 লাইন হয়েছে। এদিকে একটা 5-এর লাইন, এদিকে হচ্ছে একটা 8-এর লাইন, আর এদিকে হচ্ছে একটা 10-এর লাইন, ঠিক আছে। বেশ, সব থেকে বেশি সুস্থিত ধরা হয় কোনটা, যদি বন্ধন প্রতি বন্ধন প্রতি বা বন্ধন প্রতি বলছি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যদি 8-এর কাছে হয় তাহলে কিন্তু সব থেকে বেশি স্টেবল ধরা হয়। 1H2 অনেক কম, ঠিক আছে, 1H2, 1H2 এটা হচ্ছে কি ডিউটেরিয়াম, তারপরে হচ্ছে কি হিলিয়াম, তারপরে লিথিয়াম, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে কি ডিউটেরিয়াম থেকে হিলিয়াম, এই যে 8-এর একটু নিচের লাইন, তারপরে লিথিয়াম, তারপরে কার্বন, তারপরে একটু নিচে নেমে নাইট্রোজেন, দেন এরকম একটা লাইন, ঠিক আছে। বেশ, 2012 সালে দিয়েছিল, তাই আমি এটা একটু বললাম, ঠিক আছে। এবারে তোদের কাজ যেটা হচ্ছে, আমি আবার একবার বলছি, তোরা পড়ে আসবি কোনটা, তেজস্ক্রিয়তার আবিষ্কার, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বলেও ছিলাম, আলফা রশ্মি, বিটা রশ্মি, ক্যাথোড রশ্মি, এগুলো পড়ে আসবি। আলফা বিটা বিঘটন আমি পড়িয়ে পরের দিন কি করব না, এই যে বিঘটনের যে সূত্র, ঠিক আছে। আমি একটু সময় নিলাম যাতে একটু ভালো করে বোঝা যায়, ঠিক আছে। তাহলে পরের দিন দেখাবো যে আলফা রশ্মি বেরোলে কি হবে, বিটা রশ্মি বেরোলে কি হবে, গামা রশ্মি বেরোলে। আজকের খাতায় যেগুলো লেখা আছে, আমি যেটা পরীক্ষায় থাকবে না সেটা কিন্তু লিখতে দিইনি, মুছেও দিয়েছি, ঠিক আছে। বাস ওটা বোঝার জন্য বলেছি, ঠিক আছে, চল।